এইচএসসি থেকে শুরু করে এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে বাংলা ব্যাকরণের সমাস থেকে প্রশ্ন আসে না। আজকে আমরা সমাসের লেকচার 1 আলোচনা করব। আমাদের এই ধারাবাহিক লেকচারের আজকে যে টপিকটা আলোচনা হবে তা হচ্ছে সমাসের বেসিক এবং সাথে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস পর্যন্ত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি সমাসের একটা বেসিক আলোচনা। এই ক্ষেত্রে আমরা আলোচনা শুরু করার আগে আমরা একটা সূত্র লিখি। আমরা ছোটবেলায় সবার ম্যাথের এই সূত্রটা পড়েছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। ওকে, আচ্ছা বিষয়টা একটু খেয়াল করে দেখো, এখানে এই অংশটা হচ্ছে কি বিস্তারিত, আর এটাকে সংক্ষেপ করে আমরা কি লিখি a প্লাস b হোল স্কয়ার। সমাসের ব্যাপারটা অনেকটা এরকম, পুরো একটা বাক্যকে যখন সংক্ষেপ করে লেখা হবে এটা হচ্ছে মূলত সমাসের উদ্দেশ্য। ওকে, এটা বলতে গেলে অনেক লম্বা বলা যায়, বাট আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝার জন্য বলছি। দেখো এই ব্যাপারটা আমরা বুঝছি, এটা যদি বুঝতে পারি এট দ্য সেম ঘটনাটা আমরা সমাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। দেখো এক্ষেত্রে পুরো একটা বাক্য এখানে, আর এটাকে সংক্ষেপে লিখে আমরা কি লিখলাম a প্লাস b হোল স্কয়ার। এখানে দেখো দুইটি মেইন পদ রয়েছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে কি b। এট দ্য সেম কাজটা ঘটবে সমাসের ক্ষেত্রে, এটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ আর বিটাকে বলবো পরপদ। দেখো এটা হচ্ছে কি সমস্ত পদ, আর এই যে পুরো লম্বা বাক্যটা এটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। আমরা একটা এক্সাম্পল থেকে বিষয়টা রিলেট করার ট্রাই করি। দেখো জাল মিশ্রিত মুড়ি, জাল মিশ্রিত মুড়ি পুরাটা হচ্ছে একটি কি বাক্য। দেখো এই বাক্যকে যখন আমরা সংক্ষেপ করি তখন আমরা কি বলি, জাল মিশ্রিত মুড়ি বলি নাকি জাল মুড়ি বলি। তাহলে এখান থেকে কোন পদটা লোপ পেয়েছে, এখান থেকে মিশ্রিত পদটা বাদ গিয়েছে, এটা মাইনাস হয়েছে। যাই হোক এটাকে সংক্ষেপ করে আমরা কি লিখলাম জালমুড়ি। আর এটাকে আমরা কি বলবো, এই পদটাকে সমাসের ক্ষেত্রে কি বলে, অর্থাৎ যেটাকে সংক্ষেপ করে এটাকে বলা হচ্ছে কি সমস্ত পদ। আর যেটা বিস্তারিত ব্যঙ্গে লেখা হয় অর্থাৎ সংক্ষেপ বাক্যকে শব্দটাকে পদ থেকে যখন তুমি ব্যঙ্গে লিখবো তখন এটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। আমরা আজকের আলোচনার সুবিধার্থে আমরা ব্যাস বাক্য শব্দটাই বেশি বলবো, তবে এটার আরো দুটি নাম রয়েছে, বিগ্রহ বাক্য কিংবা সমাস বাক্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এট দ্য সেম ঘটনাটা কোথায়, এই জায়গায় দেখো এই অংশটাকে আমরা কি বলতে পারি ব্যাস বাক্য কিংবা বিগ্রহ বাক্য, আর এটাকে যখন আমরা সংক্ষেপ করি কি তখন a প্লাস b হলে সেটা হচ্ছে কি সমস্ত পদের সাথে আমরা রিলেট করতে পারছি। তাহলে দেখো এক্ষেত্রে যেমন আমি বললাম এখানে দুইটি পদ, একটা হচ্ছে a একটা হচ্ছে b। এট দ্য সেম ঘটনাটা কোথায় হচ্ছে আমাদের সমস্ত পদের ক্ষেত্রে, অর্থাৎ যেটা সংক্ষেপ করলাম যখন বাক্যকে সংক্ষেপ করে যে পদটা পেয়েছি এটাকে আমরা কি বলবো সমস্ত পদ। এই ক্ষেত্রেও দুইটি পদ রয়েছে, একটা হচ্ছে কি জাল আর একটা হচ্ছে কি মুড়ি, অর্থাৎ মেইন দুটি পদ। যেমন এই সূত্রকে যখন আমরা একটা সংক্ষেপ করি তখন আমরা দুইটা পদ পাচ্ছি, একটা ab। এট দ্য সেম হচ্ছে এখানে একটা হচ্ছে জাল একটা হচ্ছে মুড়ি। এখানে জালকে আমরা বলবো কি পূর্বপদ এবং মুড়িকে বলবো কি পরপদ। এই দুটি বিষয় আমাদের এই বেসিকটা, অর্থাৎ আমাদের পুরো সমাসের উপর সমাস বোঝার ক্ষেত্রে সমাস বুঝলে বুঝপাতা বলে না, আর না বুঝলে সমাসটা 6 মাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে সমাসের ব্যাস বাক্য কোনটি, আর যেটাকে সংক্ষেপ করবো তখন আমরা এটাকে কি বলবো সমস্ত পদ বলবো। আর এই পদটাকে আমরা ভেঙে দুটি পদ, একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপদ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে সমাস নির্ণয় সহজ নিয়ম। সমাসের আমরা জানি সমাস হচ্ছে 6 প্রকার। 6 প্রকারের মধ্যে একটি হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। এই 6টা প্রকার মোস্ট ইম্পর্টেন্ট। চেষ্টা করবো প্রত্যেকটা প্রকার আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রতিটা প্রকার নিয়ে আলোচনা করার জন্য। এক্ষেত্রে দেখো এই পুরা সমাসের আমাদের পুরা ধারাবাহিক লেকচারের সমাসের যেই মেইন স্ট্রিম, যে পার্টটা আমাদের সম্পূর্ণ কাজে লাগবে এবং যেই স্লাইডটা যদি বলি তোমার সমাজটাকে সহজ করে দিবে তা হচ্ছে এটা। তোমাকে এটা মাথায় রাখতে হবে, এটা এবং নোট করতে হবে, এটা মনেও রাখতে হবে। ওকে, এবং বুঝতে হবে। দেখো দ্বন্দ্ব সমাস, যখন বিষয়টা দ্বন্দ্ব সমাস হয়, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অর্থের প্রাধান্য সমাসের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আসলে এটা, তোমাকে এটা বুঝতে হবে অর্থের প্রাধান্য বিষয়টা। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমরা একটু আগে আলোচনা করছি সমস্ত পদের পদ কয়টা, দুইটা, একটা পূর্বপদ একটা পরপদ। এই বিষয়টা তোমাকে বুঝতেই হবে। যে দ্বন্দ্ব সমাসটা আমরা যখন পড়বো তখন খেয়াল রাখতে হবে এক্ষেত্রে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই বিষয়টি কিরকম, একটা এক্সাম্পল দিই। দেখো তোমাদেরকে যদি বলি মা বাবা, দেখো এক্ষেত্রে মা শব্দটার অর্থ প্রাধান্য পাচ্ছে, বাবাও। আমরা যখন মা বাবা বলি এখানে কি শুধু একটা শব্দের অর্থ প্রাধান্য নাকি দুইটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সুতরাং এটাকে আমরা কি বলবো তখন দ্বন্দ্ব সমাস বলবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা অর্থের প্রাধান্যের উপর গুরুত্ব দিয়ে আমরা সমাস নির্ণয় করতে পারবো। তুমি যদি এটা বুঝতে পারো তোমার সমাসের প্রায় ধরতে গেলে 50% পড়া এখানে শেষ, যদি এই পার্টটা বুঝতে পারো। ওকে, তবে এটা প্রথমে শুরুতে সবকিছু বোঝা পসিবল না, আমি যতটুকু পারবো বেসিকটা আলোচনা করার জন্য। এরপর দেখো কর্মধারয় সমাস, এই সমাসে অলওয়েজ পরপদের অর্থ প্রাধান্য পাবে। তিনটি ক্ষেত্রে পরপদ অর্থ প্রাধান্য পাবে, কি কি দেখো কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। এই তিনটি ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবে, মনে রাখবা। দ্বন্দ্ব সমাসে উভয় পদের, আর কর্মধারয় তৎপুরুষ দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। বিষয়টা কিরকম
আমরা একটা এক্সাম্পল দিই, যেমন দেখো আমি যদি লিখি সিংহ পুরুষ, সিংহ পুরুষ, আচ্ছা এক্ষেত্রে কোন ওয়ার্ডটা মূলত প্রাধান্য পাচ্ছে বলতো? পুরুষটাই। এখানে কিন্তু সিংহ বোঝাচ্ছে না, আমরা বলি না ছেলেটা বাঘের মতো, ছেলেটা সিংহ পুরুষ, এভাবে আমরা অনেক সময় টাইটেল দিই, ঠিক আছে? তাহলে এখানে সিংহটা বোঝাচ্ছে না, ওই লোকটাকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে। এখানে সিংহটা মেইন না, এখানে মেইন অর্থের প্রাধান্য পাচ্ছে কিসের বলো? পুরুষের। ওকে, যেমন আমরা যখন বলি চন্দ্রমুখ, এখানে কি বলো? এখানে কি চন্দ্রের অর্থ প্রাধান্য নাকি মুখের? অবশ্যই মুখের। এখানে চাঁদের সাথে আমরা মুখের তুলনা করতেছি, ঠিক আছে? সুতরাং এখানে মুখটা হচ্ছে কি মেইন, মুখ চন্দ্রমুখ বলছি, এখানে মুখটা হচ্ছে কি মেইন অর্থ দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে পরবর্তী অর্থ প্রাধান্য পাচ্ছে, চন্দ্রের না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যেমন দেখো তুষার তৎপুরুষ সমাস, এক্সাম্পল তুষার শুভ্র, আছে এটা পরে দিবে এক্সাম্পলটা। তৎপুরুষ সমাস দেখো আমরা লিখি কি রাজপুত্র। দেখো এটা একটা তৎপুরুষ সমাসের উদাহরণ। যদি এবার তোমরা তৎপুরুষ সমাসটা বিষয়টা কিটা এখন বুঝবা না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অর্থের প্রাধান্য বিষয়টা কিরকম। দেখো রাজপুত্র, এখানে বলো তো এখানে কি রাজার অর্থ প্রাধান্য নাকি পুত্রের? অবশ্যই কিসের অর্থ প্রাধান্য পাচ্ছে বলো? পুত্রের। রাজপুত্র বলতে এখানে রাজপুত্রটাই বোঝাচ্ছে। ওকে, যেমন আমরা যখন বলি দেখো পল্লী কবি, পল্লী কবি, এখানে পল্লী নাকি কবিটা মেইন? মেন অর্থ দিচ্ছে, মেন কি বোঝাচ্ছে বলো? পল্লী কবি শব্দের মধ্যে পদ দুইটা, একটা পল্লী একটা কবি। এখানে বোঝানো হচ্ছে কাকে বলো? কবিটাকেই। কবি শব্দটাই অর্থ প্রাধান্য দিচ্ছে। সুতরাং এই কাজগুলো করবে এভাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। বাকিগুলো আমরা ডিটেলস পরে ধাপে ধাপে আলোচনা করবো। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র যেহেতু দ্বন্দ্ব সমাস এবং কর্মদ্বারা আলোচনা করছি, সুতরাং আমরা এটা নিয়ে আলোচনা করি। বাকিগুলো আমি তোমাদেরকে পরে যখন এই টপিকগুলো লেকচার আসবে তখন আলোচনা করা হবে, ঠিক আছে? তো আরেকটা বিষয় বলি, দ্বিগু অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে কিরকম, এটা হচ্ছে অনেকটা আসলে উপসর্গ বুঝতে হবে। যারা উপসর্গ জানা না অবশ্যই উপসর্গ জানতে হবে, নতুবা অব্যয়ভাব সমাস আমরা যখন লেকচারটা আলোচনা করব তখন এটা বুঝতে পারবে না। ওকে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাওয়ার বিষয়টা কিরকম, আমি তোমাকে যদি বলি উপশহর, দেখো অব্যয়ভাব সমাসে উপসর্গ থাকে, যথা থাকে। বিষয়টা আমি যখন আলোচনা করবো অব্যয়ভাব সমাসে আর সম্ভবত লেকচার 3 যেটা আলোচনা হবে তোমাদের, তখন ডিটেলস আলোচনা করবো। তারপর একটু বুঝে দেখো উপ, এখানে শহরটা বুঝাচ্ছি না, এখানে উপ বলতে উপশহর, শহরের সাদৃশ্য, এই ধরনের বিষয়টা বোঝানো হচ্ছে, ঠিক আছে? সুতরাং এখানে এই উপসর্গের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেজন্য বলা হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ভাব সমাসে। এগুলো বিস্তারিত আলোচনা হবে। এখানে এতটুকুই। আমরা তাহলে দ্বন্দ্ব সমাসে চলে যাই, যেটা আমাদের মূল আলোচনা আজকের লেকচারে। দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস শেষ করব, সবাই শেষ পর্যন্ত থাকো। দেখো দ্বন্দ্ব সমাসের দুইটা বিষয়, একটা হচ্ছে দেখো এখানে পাঠ, আমরা দ্বন্দ্ব শব্দটা যদি দেখি খেয়াল করি, দ্বন্দ্ব সমাসে দেখবা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস বিষয়টাই দেখো দ্বন্দ্ব মনে রাখবে কিভাবে। আমরা জানি দ্বন্দ্ব হওয়ার ক্ষেত্রে বলে না এক হাতে তালি বাজে না, দুই হাত লাগে, ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব সমাস বিষয়টা হচ্ছে কি দ্বন্দ্ব হওয়ার জন্য দুইটি পার্ট লাগে, এবার মনে রাখবা। দ্বন্দ্বের সময় মনে রাখবো দুইটি বিষয় থাকবে। কয়টা বিষয়? দুইটা বিষয়বস্তু থাকবে অবশ্যই। কয়টা বিষয়বস্তু? দুইটি বিষয়বস্তু। এবং ব্যাস বাক্যে, ব্যাস বাক্য বিষয়টা তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি। কোনটা ব্যাস বাক্য? ব্যাস বাক্যে এবং উ আর থাকবে, তোমরা এগুলো নোট করবে, এগুলো নোট না করলে বলে যাবা। এবং উ আর থাকবে, ঠিক আছে? দুটি বিষয় থাকবে, ব্যাস বাক্যে এবং উ আর থাকবে। এতটুকু বিশ্বাস রাখতে পারো, ক্লাসটা যদি করতে পারো, বুঝতে পারো, তোমার এই টপিকগুলো আশা করি এই টপিক আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। মাথা পিতা, আর এখানে একটা বিষয় বলি, ব্যাস বাক্যে এবং উ আর থাকবে, কিন্তু সমস্ত পদে সাধারণত হাইপেন থাকে। কি থাকে বলো? সমস্ত পদে কি থাকবে? হাইপেন থাকবে। যেমন এক্সাম্পল দেখো মাতা পিতা, দেখো এটা সমস্ত পদ, মাতা পিতা, এটাকে বাংলা আমরা কি পাচ্ছি? মাতা ও পিতা। সমস্ত পদে দেখে একটা হাইপেন আছে, আমি বলছি না? দ্বন্দ্ব সমাসে কি থাকবে? সমস্ত পদে একটা হাইপেন থাকবে। আচ্ছা এখানে একটা বিষয় তোমরা হয়তো খেয়াল রাখতে পারো, আমরা যখন বেসিকটা আলোচনা করছিলাম ব্যাস বাক্য লিখেছি এদিকে, এরপর সমান চিহ্ন দিয়ে সমস্ত পদ লিখেছি এই জায়গায়। এটা সমস্যা না, এটা তুমি ডানেও লিখতে পারো বামেও লিখতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। ওকে, দেখো মাতা পিতা, এখানে সমস্ত পদ, এটাকে ভেঙে আমি কি লিখলাম? মাতা ও পিতা, ও আসছে, অর্থাৎ যেই সমস্ত পদকে বাংলে আমরা এবং ও আর এগুলো পাই, বুঝতে হবে ওটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। আর কি বলছিলাম বিষয় কয়টা? দুইটা। দেখো এখানে বিষয় দুইটা না, একটা মাতা আর একটা হচ্ছে কি পিতা। কয়টা বিষয়? দুইটা বিষয়। আমি আগেও বলেছিলাম, আমাদের স্লাইডের শুরুতে আলোচনা ছিল, এই স্লাইডে দ্বন্দ্ব সমাসে পরপদ এবং পূর্বপদ উভয় পদের কিভাবে অর্থ প্রাধান্য পাবে, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাসে আমাদের বুঝতে হবে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। দেখো মাতা পিতা দুটাই বুঝাচ্ছি, এখানে কোনো একটা বুঝাচ্ছে না। ওকে, এরপর দেখো আই বি আই হাইপেন দেখছি, তার মানে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। প্রথম এখানে শেষ। এরপর যদি এটাকে বেঙ্গলি কি, তাহলে আমরা কি বলবো? আই এবং বিআই, অথবা আই ও বিআই। তাহলে ও আসছে, সুতরাং এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এরপর দেখো হাট বাজার, হাট ও বাজার, এখানে হাটের অর্থ প্রাধান্য পাচ্ছে, বাজারের অর্থ প্রাধান্য পাচ্ছে।
দুটি বিষয় এবং দুটি পদের অর্থ প্রাধান্য পায়, এবং মাঝখানে বেশ বাক্যকে বাংলা আমরা কি পাই, এবং উ আর পাই, আর সমস্ত পদে একটা হাইফেন থাকে। এতটুকু বুঝতে পারলে তোমার দ্বন্দ্ব সমাস এখানে শেষ, এর বেশি বিস্তারিত আর লাগবে না। ভালো মন্দ দেখো, দুটি বিষয় ভালো মন্দ হাইফেন আছে, এবং এটাকে বাংলা আমরা কি পাই, ভালো ও মন্দ ও আসতে আছে, সুতরাং বুঝতে হবে এটা কি সমাস, দ্বন্দ্ব সমাস। ওকে, এরপর তুমি আমি, তুমিও আমি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এর থেকে বিস্তারিত তোমার লাগবে না আপাতত। তবে দ্বন্দ্ব সমাসের কিছু প্রকার রয়েছে, ঠিক আছে, যে প্রকারগুলো যেমন সমর্থক দ্বন্দ্ব সমাস, বিশেষণ দ্বন্দ্ব সমাস, ক্রিয়া রিলেটেড থাকে, ঠিক আছে, তারপরে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস, এগুলো অন্য সময় আমি অন্য আরেকটি লেকচারে শুধু দ্বন্দ্ব সমাস নিয়ে একটা আলোচনা করব। আজকের এটা তোমাদের প্রয়োজন নেই, আমরা আলাদা একটা লেকচার নিব এটার জন্য শুধু। ওকে, এখন যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে আসলে বিভক্তি। তুমি যদি বিভক্তি না বুঝো, তুমি সমাসে অনেকগুলো পার্ট বুঝবা না। সেটা হচ্ছে কি, অলোক দ্বন্দ্ব সমাস পারবা না, অলোক তৎপুরুষ সমাস পারবা না। ওকে, এই জন্য তোমাকে বিভক্তিটা পারতে হবে। আর বিভক্তি আসলে ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। তাছাড়া কারক বিভক্তি নামে একটা আমাদের যে পার্ট রয়েছে, এক্ষেত্রেও তুমি যদি বিভক্তি না পারো, কারক পারবা না। সুতরাং আরেকটা বিষয় বলি, বিভক্তি যদি তুমি না বুঝো, তুমি তৎপুরুষ সমাস, আমরা যে একটু আগে বললাম তৎপুরুষ সমাস একটা প্রকার রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। তুমি ইন্টারে বলো, এইচএসসি কিংবা যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, এই পার্ট থেকে প্রশ্ন আসে সমাসের। সুতরাং তৎপুরুষ সমাস পড়তে গেলেও তোমাকে এই বিভক্তিটা বুঝতে হবে। সুতরাং আজকে আমি যে বিভক্তিটা আলোচনা করছি, এটা খুব ভালো করে দেখো। এটা যদি এখন বুঝতে পারো, তাহলে এটা শুধু অলোক দ্বন্দ্ব সমাস পারবা তাই না, তুমি তৎপুরুষ সমাসে গেলেও পারবা। সুতরাং এটি স্কিপ করবো না। এটি স্কিপ করলে মনে রাখবো তুমি সমাসে কমপক্ষে 2-3টা টপিক স্কিপ হয়ে যাবে তোমার। সুতরাং এটি স্কিপ করবে না, ঠান্ডা মাথায় একটু বুঝে ট্রাই করো। আগে আমাকে বুঝতে হবে বিভক্তি বিষয়টা কি, খেয়াল করো। আমি যখন একটা শব্দ লিখলাম, দেখো শব্দ না, দুটি পদ, দেখো এই যে একটা সেন্টেন্স লেখা ট্রাই করেছি, বাট এগুলো কি কমপ্লিট হয়েছে? হয় না। কেন? রাজা পুত্র হয় নাকি রাজার পুত্র হয় বলতো? রাজার পুত্র। কলম লিখো হয় নাকি কলম দ্বারা লিখো কিংবা কলম দিয়ে লিখো? করিম ডাকো হয় নাকি করিমকে ডাকো? ঠিক আছে, তাহলে দেখো এখানে র দিয়ে কে, এইগুলো ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। অর্থাৎ একটা পদের সাথে একটা পদের রিলেশনটা আমরা করতে পারি নাই। সুতরাং বুঝতে হবে এগুলোই হচ্ছে কি বিভক্তি। সহজ কথায় এগুলো হচ্ছে কি বিভক্তি। ওকে, বিভক্তির কাজ হচ্ছে এটাই। তাহলে আমরা কিছু বিভক্তি দেখি। বিভক্তি হচ্ছে 7 প্রকার, একদম ঠাড়া মুখস্থ করে হবে। বিভক্তি কয় প্রকার? 7 প্রকার, এবং এই বিভক্তিগুলো মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না পারো, তুমি তৎপুরুষ সমাসে গিয়ে আটকায় যাবা। দেখো প্রথম বিভক্তি, প্রথম বিভক্তি মানে শূন্য বিভক্তি, যার অপর নাম। বিষয়টা কিরকম, যখন কোনো বিভক্তি থাকে না, মানে বিভক্তির প্রয়োজন হয় না, আমরা বিভক্তি ছাড়াও কিন্তু একটা বাক্য লিখতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল লিখলাম, হামিদ বই পড়ে। দেখো একদম 9-10 বাংলা ব্যাকরণ বইয়ে এটা এক্সাম্পলটা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে। দেখো হামিদ বই পড়ে, এই জায়গায় কোনো বিভক্তির প্রয়োজন হচ্ছে না। ওকে, অর্থাৎ এই নাম পদের সাথে আমাদের কোনো বিভক্তি অ্যাড করতে হচ্ছে না, বিভক্তি ছাড়াই বাক্যটা বলতে পারছি। সুতরাং এটাকে বলা হয় এই জায়গাটাকে আমরা কি বলবো তখন? হামিদ বই পড়ে, এখানে কোনো বিভক্তির প্রয়োজন হচ্ছে না, এটাকে তখন আমরা কি বলবো? প্রথমা বিভক্তি কিংবা শূন্য বিভক্তিটার অপর নাম কি বলো? প্রথমা বিভক্তি কিংবা শূন্য বিভক্তি। ওকে, এরপর দেখো দ্বিতীয় বিভক্তি, এটা একটু মুখস্থ করতে হবে। কে রে, এগুলোকে কি বলা হয়? দ্বিতীয় বিভক্তি। যেমন দেখো করিমকে ডাকো, এখানে কে, এটা হচ্ছে কি বিভক্তি বলো? তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা কোন বিভক্তি, তখন উত্তর করবা এটা দ্বিতীয় বিভক্তি। আমরা বিভক্তি যদি চিনতে পারি, শুধুমাত্র এখন যে টপিকটা পড়াবো অলোক দ্বন্দ্ব সমাস, শুধু তাই না, আমরা তৎপুরুষ সমাস একদম ফানিবাদ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখো। কে রে হচ্ছে কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তারপর দেখো তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক, একদম মুখস্থ করে ফেলবা। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। জন্য তরে নিমিত্তে, কে রেটে কেন একটু ব্র্যাকেটে রাখবা, তোমরা নোট করবে এটা। জন্য তরে নিমিত্তে, তখন হচ্ছে কোন বিভক্তি বলো? চতুর্থ বিভক্তি। জন্য তরে নিমিত্তে। অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া তরে নিমিত্তে, হ্যাঁ, জন্য তরে নিমিত্তে গুলো সেম মিনিং। ঠিক আছে, ফর, আমরা ইংলিশে ফর বলি না, ফর আর কি। ঠিক আছে, জন্য তরে নিমিত্তে, এগুলো হচ্ছে কি বলো? চতুর্থ বিভক্তি। আর দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি। হতে থেকেছে, একদম ঠাড়া মুখস্থ, হতে থেকেছে কোন বিভক্তি বলো? পঞ্চমী বিভক্তি। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। যেমন আমরা যখন বলি কি বলতাম, গাছ হতে পাতা জরে, গাছ হতে পাতা জরে, যে পাতা জরে গাছ হতে, এখানে যে হতেটা আসছে এটা কোন বিভক্তি বলো? পঞ্চমী বিভক্তি। ঠিক আছে, তারপর দেখো ষষ্ঠী বিভক্তি। যেমন দেখো র এর, এটা কি বিভক্তি বলো? ষষ্ঠী বিভক্তি। ফর এক্সাম্পল আমরা এখানে দিয়েছিলাম রাজার পুত্র, এখানে রটা কোন বিভক্তি বলো? রটা হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। সপ্তমী বিভক্তি কি দেখো? এ অন্তস্থ তে, আমি আবার বলছি এ অন্তস্থ তে, সাধারণত এক হাত থাকলে বুঝতে পারবো এটা কোন বিভক্তি বলো? সপ্তমী বিভক্তি। আশা করি এটা তোমরা নোট করেছো, এবং এটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। মনে রাখতে পারলে এই বিভক্তিগুলা, 7টা বিভক্তিগুলা তোমার অনেক গ্রামার ব্যাকরণ অনেকটা ইজি মনে হবে, বিশেষ করে তৎপুরুষ সমাস এবং কারক বিভক্তির ক্ষেত্রে। যাই হোক,
এখন দেখো অলুক দ্বন্দ্ব সমাস বিষয়টা কি, খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। যেখানে বিভক্তি লোপ পাবে না, অলুক মানে কি বলছিলাম, লুকাবে না, অর্থাৎ বিভক্তিটা লুকাবে না, মনে রাখবা। অলুক মানে কি, লুকাবে না, এটা দিয়ে মনে রাখবা। কি লুকাবে না? বিভক্তি লুকাবে না। আমরা একটু আগে যে বললাম বিভক্তি লুকাবে না, অর্থাৎ এক্ষেত্রে কি বলছি বলো, বিভক্তি যে একটু আগে বললাম বিভক্তিটা লোপ পাবে না। কোন সমাসে বলো? অলুক। অলুক মানে বুঝতে পারবা হচ্ছে কি বিভক্তি লোপ পাবে না। এখন অলুক দ্বন্দ্ব সমাস কখন হবে? যখন তুমি দ্বন্দ্ব সমাস দেখতে পাবা এবং যেখানে বিভক্তি লোপ পাবে না, বুঝতে হবে সেটা কোন সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। যেমন দেখো মাছ, আমরা কি লিখলাম? মাছে বাতে। খেয়াল করো, এখানে আগে বলো দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটি বিষয়। দুইটি বিষয় যেহেতু পেয়েছি, এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এতটুকু গেল। এবং দুইটি বিষয়ে কি পেয়েছে? অর্থ প্রাধান্য পেয়েছে না? এখানে মাছের অর্থ প্রাধান্য পাচ্ছে, বাতের অর্থ প্রাধান্য পাচ্ছে, সুতরাং এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে আমাদের সূত্রগুলো মিলেছে। এবং আমরা জানি সমস্ত পদে কি থাকে? হাইফেন থাকে, এটাও মিলেছে। কয়টা পার্ট মিলছে? তিনটা। এরপর ব্যাস বাক্যে কি থাকে? এবং উ আর থাকে, এটাও আমরা পেয়েছি। সুতরাং এটাও যেহেতু পেয়েছি, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখন কোন ধরনের দ্বন্দ্ব সমাস? প্রশ্ন হচ্ছে এটা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এ আছে একটা, মাছে এ, বাতে একটা এ আছে, এ আছে না? এটা একটু আগে বললাম, এটা কোন বিভক্তি বলো? এটা হচ্ছে কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। এ অন্তস্থ তে, এগুলো হচ্ছে কোন বিভক্তি বলো? সপ্তমী বিভক্তি। যাই হোক, এক্ষেত্রে দেখো এই বিভক্তিটা সমস্ত পদ্ধতিকে গেছে, ব্যাস বাক্যেও রয়ে গেছে। এটা কি হয় নাই? মাইনাস যায় না, লুকায় নাই, লুপ পায় না। যেহেতু লুপ পায় না, সুতরাং আমরা এটাকে কি বলবো? অলুক বলবো। এখন কোন ধরনের অলুক বলবো? দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যেমন দেখো, তুমি কি এটা কি বলতে পারবা? মাছ ভাত, আমরা বললে কি বলি? মাছে ভাতে বাঙালি বলি। আমরা কি বলি? মাছ ভাত বাঙালি। আমরা কি বলি? মাছে ভাতে বাঙালি। এখানে হাইফেনটা থেকে গেছে এবং ব্যাস বাক্যে উ বা উ পেয়েছি। এবং এখানে দেখো ব্যাস বাক্যে গিয়েও কি হয় নাই? এক আটটা আমরা বাদ দিতে পারি নাই, সুতরাং অর্থাৎ লুপ পাই না, সুতরাং এটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব সমাস বলবো। ফর এক্সাম্পল, ঘরে বাইরে, গড়ে ও বাইরে, জলে স্থলে, জলে ও স্থলে, অর্থাৎ এক আটটা যেহেতু সমস্ত পদ রয়েছে, ব্যাস বাক্য রয়েছে, অর্থাৎ লুপ পায় না, বিভক্তিটা লুপ পায় না, একার মানে বিভক্তি এখানে। ওকে, তাহলে সুতরাং আমরা এটাকে কি বলবো? অলুক দ্বন্দ্ব সমাস বলবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন যে পার্টটা আলোচনা করবো, এটা হচ্ছে কর্মধারয় সমাসের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। কম্পিটিটিভ এক্সামের সবচাইতে সমাসের যে পার্ট নিয়ে স্টুডেন্টদের কনফিউশন বেশি কাজ করে, তা হচ্ছে কি কি দেখো, কর্মধারয় সমাসের আরেকটা পার্ট রয়েছে, সাধারণ কর্মধারয় সমাস। আমি আসলে এটা এখানে আলোচনা করতে পারছি না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদের আলোচনায় আনার চেষ্টা করেছি, বিশেষ করে পরীক্ষার জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সাধারণ কর্মধারয় গুলো তোমরা নিজ দায়িত্বে বই থেকে একটু দেখে নিবা, আর যদি কারো প্রবলেম থাকে আমাকে নক করতে পারবো। ওকে, আমরা এখানে কর্মধারয় সমাসের চারটা পার্ট আলোচনা করবো। একটা হচ্ছে উপমান, উপমিত, একটা রূপক, একটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমাদের এখানে যে কনফিউশনের যে জায়গাটা, তা হচ্ছে কি উপমান এবং উপমিতর মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরা, তোমরা না, তোমাদের চাইতে যারা চাকরির প্রিপারেশন নেয়, তাদেরও দেখা যায় এই পার্টে গিয়ে বেশি স্টুডেন্টরা কনফিউজড হয়। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে তোমাদের অন্তত এই জায়গার কোনো ভুল বা সন্দেহ থাকবে না। ওকে, এক্ষেত্রে দেখো আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, একটা হচ্ছে উপমান, একটা উপমিত। উপমানটা হচ্ছে কি বলবো? সত্য তুলনা। উপমান মানে হচ্ছে কি? সত্য তুলনা, বুঝার জন্য। ওকে, দেখো এখানে আমাকে সমাস নিয়ে কোনো বই লিখতে হবে না, তুমিও কোনো বই লিখবে না, আমিও বই লিখবো না। ওকে, তুমি কেন ব্যাকরণবিদ না, আমারও ব্যাকরণবিদ হয়ে এটা তোমাকে বুঝাতে হবে, ভিডিওটা এরকম না। আমার কথা হচ্ছে আমি পরীক্ষায় ভালো করতে হবে, যেন আমার পরীক্ষায় অ্যাকুরেট আমি আনসারটা, নাম্বারটা পাই। আমাকে ওভাবে প্রস্তুতিটা নিতে হবে। তো আমরা আমাদের মতো করে বুঝি বিষয়টা। সত্য, আমরা যদি বড় ব্যাকরণবিদের মতো অনেক ডিটেলস করে বুঝতে যাই, ক্লাস শেষ হবে না, তোমারও বোরিং লাগবে, বুঝতে পারবে না, আমিও হয়তো তোমাদের বুঝাতে পারবো না। উপমান বিষয়টা একটু দেখো। উপমানের মধ্যে মনে রাখবা, আচ্ছা আরেকটু বিষয় আগে বলি, কর্মধারয় মানে মনে রাখবো তুলনা। কর্মধারয়ের কাজে হচ্ছে কি করা? তুলনা করা। মানে এই সমাসের কাজ হচ্ছে তুলনা করা। মাথা এটা সেট করে ফেলো। এটা কয় প্রকার বলছি? 4 প্রকার। এখন আলোচনা করছি 2 প্রকার। প্রথম 2 প্রকার দেখো, সত্য তুলনা। উপমানের ক্ষেত্রে যে তুলনাটা হবে, এটা অবশ্যই কি হবে? সত্য হবে। আর যে তুলনাটা মিথ্যা হবে, ওটা কি বলবো আমরা? ওটা উপমিত বলবো। মনে রাখবে কিভাবে, কনফিউজড একদম এটা হওয়ার কোনো জায়গা নাই। কিভাবে? উপমিত, মিথ্যা, শেষ। যেটা মিথ্যা তুলনা হবে সেটা চোখ বন্ধ করে উপমিত, আর যেটা সত্য হবে এটা উপমান। তাহলে মিত দিয়ে মিথ্যা রিলেট করে মনে রাখার ট্রাই করবা। আর উপমানের মধ্যে ব্যাস বাক্য যেটা থাকে, ব্যাস বাক্যের মাঝখানে থাকবে নিয়ে শব্দটা। আমি এটা কোনো বলি না, আমরা একটু আগে যে বললাম দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে এবং উ আর থাকে। আর এক্ষেত্রে উপমানে ন্যায় একটা শব্দ দেখবে, কি ন্যায়ও থাকতে পারে, মতও থাকতে পারে। ন্যায় মানে তো মত, ঠিক আছে, এই শব্দটাও থাকতে পারে। ব্যাস বাক্যের মাঝখানে থাকবে ন্যায়। আর উপমিতর ক্ষেত্রে এই ন্যায় শব্দটি, এই পদটি ব্যাস বাক্যের শেষে চলে যাবে। এটা মনে রাখবে কিভাবে? মিথ্যার ক্ষেত্রে ন্যায় সবার শেষে থাকবে, এতটুকু মনে রাখবা। আর সত্যের ক্ষেত্রে মাঝখানে থাকবে। জাস্ট এই দুটা। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো বিষয়টা, একটু খেয়াল করো তোমরা। আমি তোমাদের একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই।
চন্দ্রমুখ। দেখো এখানে একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে কি মুখ, কয়টা পদ? দুইটা পদ। বেশ বাক্য করবো পরে, আগে হচ্ছে সমস্যা নির্ণয় করার ট্রাই করবা। দেখো এখানে চন্দ্রের সাথে কার তুলনা করা হয়েছে? মুখের। আচ্ছা এটাকে আদৌ সত্য একটা তুলনা? মানে একটা চেহারা কি কখনো চাঁদের মতো হয়? তোমরা রিসেন্ট যে চন্দ্র অভিযান আর্টেমিস 2 হয়েছে, এটা যদি তোমরা দেখতে পাও, ওই ছবিগুলো যদি দেখো, নাসা যে ছবিগুলো পাঠিয়েছে, বাস্তব আমরা পৃথিবী থেকে চাঁদটাকে যত সুন্দর দেখি, বাট বাস্তবে ওটা অত সুন্দর না, এ আর কি। তো যাই হোক, আমরা পৃথিবী থেকে চাঁদের সাথে মানুষের মুখের তুলনা করতেছি। আচ্ছা যাই হোক, এই তুলনাটা কি কখনো কি রাইট? কারণ একটা চেহারা কখনো এটা চাঁদ হতে পারে না। ওকে, তাহলে চন্দ্র মুখ আমরা একটা তুলনা করি জাস্ট, চন্দ্রমুখ, এই তুলনাটা তাহলে কি বলো, সত্য নাকি মিথ্যা? অবশ্যই এটা কি তুলনা? একটা মিথ্যা তুলনা। আগে একটু বুঝো এটা কি তুলনা বলো। এটা একটা মিথ্যা তুলনা। যেহেতু মিথ্যা হয়েছে, সুতরাং আমরা এটাকে কি বলবো বলো? উপমিত বলবো। আগে এতটুকু বুঝো, যেহেতু এটা মিথ্যা, এটাকে আমরা এই তুলনাটাকে আমরা কি বলবো? মিথ্যা তুলনা। মিথ্যা যেহেতু, তাহলে এটা কোন সমাস? উপমিত সমাস। বুঝছো? এখন যখন আমরা এটাকে ব্যাস বাক্য করব, এইটাকে যখন ব্যাস বাক্য করবো, আমি তখন কি বললাম? ন্যায় উপমানের ক্ষেত্রে ন্যায় মাঝখানে বসে, আর উপমিতের ক্ষেত্রে ন্যায় শেষে বসে। তাহলে আমরা এটা কি বলবো ব্যাস বাক্য করার সময়? বলো বলো কি বলবা? চন্দ্র মুখের নিয়ে নাকি মুখ চন্দ্রের নিয়ে? মুখ। যদিও বা ব্যাকরণবিদদের মধ্যে এই এক্সাম্পল নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে বিভিন্ন ব্যাকরণ বইয়ে। আমাদের এত বেশি কমপ্লেক্স বা বিষয়টা বোঝার দরকার নাই, আমরা আমাদের পরীক্ষায় যেভাবে আনসার করতে হবে যদি বুঝতে পারি যথেষ্ট। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? মুখ চন্দ্রের নিয়ে। নিয়ে এটা কোথায় লিখলাম? শেষে লিখলাম। ওকে, এরপর দেখো আরেকটা এক্সাম্পল আমি যদি লিখলাম, দেখো তুষার শুভ্র, মোস্ট একটি কমন এক্সাম্পল। একটু খেয়াল করো, তুষারটা আমরা দেখি, দেখো তুষারটা কি বলতো? তুষারটা হচ্ছে কি বলো? সাদা না? ওকে, শুভ্র মানে কি বলো? সাদা। তাহলে সাদা ইকুয়াল সাদা হয়েছে না? অর্থাৎ এখানে তুষারও সাদা, শুভ্র মানেও সাদা, অর্থাৎ এই তুলনাটা অবশ্যই কি বলো? সত্য তুলনা। যেহেতু সত্য তুলনা, তাহলে আমরা উপমান বলবো না উপমিত বলবো? অবশ্যই এটাকে কি বলবো? উপমা বলবো। আর এটাকে যখন আমরা ভাঙবো তখন কি লিখবো বলো? নিয়ে এটা কোথায় আসবে? মাঝখানে আসবে। তাহলে মাঝখানে আসলে আমরা কি লিখবো বলো? তুষারের ন্যায় শুভ্র। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এই ক্ষেত্রে নিয়ে এটা বেশ বাক্যের ক্ষেত্রে নিয়ে এটা কোথায় লিখবা? মাঝখানে লিখবা। ওকে, তাহলে এটা বুঝতে পারছো কিনা দেখো, একটু খেয়াল করো। তুষার সাদা, শুভ্র সাদা, অর্থাৎ এখানে তুষারের ন্যায় শুভ্র সাদা, এটা বুঝাতে গিয়ে এই দুটা শব্দ এখানে একটার পাশে একটা এসেছে। যেহেতু এই তুলনাটা সত্য তুলনা, কারণ দুইটাই সাদা, সুতরাং এটাকে আমরা কি বলবো? উপমা কর্মদ্বারা সমাস বলবো। বিষয়গুলো একটু নোট করে নিবা। এখন আমরা এক্সাম্পল থেকে বিষয়গুলো একটু ক্লিয়ার করি। দেখো ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, কাজল কালো, কাজলও ব্ল্যাক, কালো ব্ল্যাক। তার মানে এই দুইটা যেহেতু সত্য, দুইটা রাইট। কাজলও ব্ল্যাক, কালো ব্ল্যাক। খাজল কালো আমরা বলি না? খাজল কালো। তাহলে এই খাজল কালো দুইটা যেহেতু একটার সাথে একটা রিলেট, অর্থাৎ আমরা এ ইকুয়াল বি লিখতে পারি, বলি না? এভাবে আমরা সূত্র পড়ছি না? তাহলে এট দ্য সেম কাজল ইকুয়াল কালো লেখা যায়, কারণ এর মানও যা, বি এর মানও তা। সুতরাং আমরা এটাকে কোন ধরনের তুলনা বলবো বলো? উপমান। সুতরাং এটা কোন এক্সাম্পল? উপমানের এক্সাম্পল। দেখো কুসুম কুমল, কুসুম হচ্ছে সফট, কুমল হচ্ছে সফট। তাহলে যেহেতু এই তুলনাটা সত্য, সুতরাং আমরা এটাকে কি বলবো? উপমান কর্মদ্বারা সমাস বলবো। এরপর দেখো অগ্নিশর্মা, অগ্নিশর্মা বিষয়টা হচ্ছে কি? প্রায় সেম। অগ্নিবাল নিয়ে আমরা শর্মা বলতে কি বুঝাই? আবার আমাদের যে বার্গার শর্মা আমরা খাই ওইটা না, ঠিক আছে? এই অগ্নিশর্মাটা একটা যদিও বা বাগদারার মধ্যেও পড়ে। যাই হোক, এই অগ্নিশর্মা বলতে এটা এবং এই দুইটা পার্ট সেম, রাগান্বিত একটা বিষয় বোঝাচ্ছে। দুইটা যেহেতু সেম, সুতরাং আমরা এটা কি বলবো? সত্য তুলনা। এটাকে আমরা কি বলবো? উপমান কর্মদ্বারা সমাস বলবো। দেখো প্রস্তর কঠিন, প্রস্তরটা জানি আমরা কি? পাথুরে একটা বিষয়, এটাও কঠিন। কঠিন শব্দটাও মানে কঠিন, তাহলে দুইটার মিনিং হচ্ছে হার্ড, মূল অর্থ। তাহলে এটা যেহেতু সত্য তুলনা, এটাকে আমরা কি বলবো? উপমান কর্মদ্বারা সমাস বলবো। অরুণ রাঙ্গা, দেখো অরুণটা হচ্ছে কি? লাইট একটা বিষয়, রাঙ্গাটাও লাইট একটা বিষয়। সুতরাং এই দুইটা যেহেতু সত্য তুলনা, তাহলে আমরা এটাকে কি বলবো? উপমান কর্মদ্বারা সমাস বলবো। এখন তোমাদের দেখো দুইটি উপমান কর্মদ্বারা সমাস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে বিড়াল তপস্যা, একটা হচ্ছে বক ধার্মিক। দেখো এই দুটো চাইলে আমি এখন বুঝাতে পারতেছি, বাট এই দুটো বুঝাতে গেলে তোমাকে প্রায় আরো 8-10 মিনিট চলে যাবে। ঠিক আছে, আপাতত এটা দুইটা মুখস্থ করো। আমি তোমাদের জন্য শুধু এই দুইটা নিয়ে একটা ছোট একটা রিলস বানানোর চেষ্টা করবো। এটা আমাদের চ্যানেল বা আমাদের পেজে পাবা ইনশাল্লাহ। বিড়াল তপস্যা এবং বক ধার্মিক, এই দুইটা দেখলে বুঝবা সেটা উপমান কর্মদ্বারা সমাস। চলে গেল। এরপর দেখো উপমিত, দেখো সিংহ পুরুষ, পুরুষটা কি বা সিংহ হয়ে গেছে না? তাহলে তুলনাটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা একটা তুলনা আমরা করে দেখি। এটাকে আমরা মিথ্যা হলে আমরা কি জানি? মিথ্যা হলে উপমিত। চন্দ্রমুখ একটু আগে বলছি, এটা উপমিত কর্মদ্বারা সমাস। দেখো পদ্ম আঁকি, চোখটা পদ্ম ফুল কিংবা পদ্ম পাতার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং এই তুলনাটা কি সত্য নাকি মিথ্যা? একটা চোখ তো ভাই আর পদ্ম পাতা বা পদ্ম ফুল হতে পারে না। সুতরাং এটা আমরা একটি মিথ্যা তুলনা। সুতরাং আমরা কি বলবো? উপমিত কর্মদ্বারা সমাস বলবো। ফুল কুমারী, দেখো একটা কুমারীকে ফুলের সাথে তুলনা করা হচ্ছে।
তো কুমাইটা কি ফুল হয়ে যাচ্ছে না হয় নাই, সুতরাং এটা মিথ্যা তুলনা, যেহেতু এটাকে আমরা কি বলবো উপমিত কর্মদ্বারা সমাস বলবো। তোমরা উপমান এবং উপমিতর ক্ষেত্রে এক্সাম্পল গুলো পড়লে আশা করি যথেষ্ট, তবে চেষ্টা করবো তোমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে আমাদের লেকচারের সাথে রিলেট করে ওগুলো পড়ে নেওয়ার জন্য। ওকে, এরপর দেখো রূপক কর্মদ্বারা সমাস, ব্যাস বাক্যে রূপ থাকবে, আর বাকি এটার পর একটা পড়াবো মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস, আর বেশিক্ষণ লাগবে না আশা করি। রূপক কর্মদ্বারা সমাস মোস্ট ইম্পর্টেন্ট একটি সমাস। এক্ষেত্রে দেখো ব্যাস বাক্যে কোন শব্দটি থাকবে বলো, রূপ শব্দটি থাকবে। এর আগে তোমাদের একটা বলি, এখানে এক্সাম্পল এই নোটটা সবাই লিখে রাখবা। অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা ইংলিশ দিয়ে বিষয়টা বুঝবো। একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে আর একটা দৃশ্যমান শব্দ থাকবে। একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে শুরুতে এবং শেষ একটা কি থাকবে, দৃশ্যমান কিছু বিষয় থাকবে। এটা যদি বুঝতে পারো রূপক কর্মদ্বারা সমাস পানিবাদ হয়ে যাবে। ঠিক আছে, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে এবং সাথে একটা কি থাকবে, দৃশ্যমান সব কিছু থাকবে, শব্দ থাকলে বুঝতে হবে এটা কি রূপক কর্মদ্বারা সমাস। আর বেশ বাক্য আমরা একটা কি আনবো, রূপ শব্দটি আনবো। ফর এক্সাম্পল দেখো হৃদয় মন্দির, দেখো হৃদয় কি দেখা যায়, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন বিষয়টি কি ধরা ছোঁয়া যায় না, যা তাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হৃদয় কি ধরা ছোঁয়া যায় না, সুতরাং হৃদয় হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পেলাম। এরপর দেখো মন্দির, অবশ্যই সেটা কি যায়, দৃশ্যমান একটা বিষয়। তাহলে একটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পেলাম, একটা দৃশ্যমান বিষয় পেলাম, সুতরাং আমরা এটাকে কি বলবো বলো, রূপক কর্মদ্বারা সমাস বলবো। ঠিক আছে, এটাকে বাংলা আমরা কি পাই, হৃদয় রূপ মন্দির, আমরা এভাবে বলি। ঠিক আছে, এরপর দেখো জীবন তরি, দেখো জীবনটা কি দেখা যায় ছোঁয়া যায় না, সুতরাং এটা হচ্ছে কি দেখা যায় না ছোঁয়া যায় না, সুতরাং এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তরিটা দেখা যায়, তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা দৃশ্যমান থাকলে বুঝতে হবে এটা কোন সমাস, রূপক কর্মদ্বারা সমাস। ফর এক্সাম্পল বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু মোস্ট ইম্পর্টেন্ট একটি উদাহরণ, বিষাদ রূপ সিন্ধু। ঠিক আছে, বিষাদ আমরা বলি না বিষাদ হয়ে বলে, এতক্ষণ অরিন্দম কহিল বিষাদে, আমরা বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় এই লাইনটি পড়েছিলাম, এতক্ষণ অরিন্দম কহিল বিষাদে। বিষাদ মানে স্যাড হয়ে বলছে, এই স্যাডটা আমরা দেখতে পাই না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এটাকে আমরা কি বলবো, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সিন্ধু হচ্ছে কি সাগর। ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে একটা দৃশ্যমান বিষয়, একটা দৃশ্যমান বিষয় না, সুতরাং বুঝতে হবে এটা কি রূপক কর্মদ্বারা সমাস। শোক সিন্ধু সেম সেম, শোক হচ্ছে দেখা যায় না, শোক সিন্ধু, বিষাদ সিন্ধু। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট হচ্ছে কি মন মাঝি, মন রূপ মাঝি, এটাকে বাংলা আমরা কি পাই বলো, মন রূপ মাঝি। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, মনটা হচ্ছে কি দেখা যায় না, মন কি দেখা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, সুতরাং এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মাঝি হচ্ছে দৃশ্যমান, সুতরাং মাঝখানে একটা বেশ বাক্য এসেছে, সুতরাং আমরা এটাকে কি বলবো, রূপক কর্মদ্বারা সমাস বলবো। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হচ্ছে ক্রোধানল, আমি আবার বলছি মন মাঝি, ক্রোধানল, বিষাদ সিন্ধু, এই তিন চারটে এক্সাম্পল খুব ভালো করে দেখবা, আশা করি এখান থেকে পরীক্ষা তুমি প্রশ্ন কমন পেতে পারো। মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস বিষয়টা কি দেখো, এটা হচ্ছে একদম শুরুতে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম জাল মিশ্রিত মুড়ি, এক্ষেত্রে এটা সংক্ষেপ হয়ে কি হয়েছে জাল মুড়ি, এখান থেকে কোনটা বাদ পড়েছে, মিশ্রিত শব্দটি বাদ পড়েছে। এট দ্য সেম কাজ হচ্ছে এখানে, ব্যাস বাক্যে যদি মাঝখান থেকে, আমি কি বলছি বলো, মাঝখান থেকে যদি কোনো পদ বাদ যায়, ব্যাস বাক্য থেকে কত লম্বা বাক্যটি থেকে যদি মাঝখান থেকে যে যদি কোনো পদ লোপ পায় বাদ যায়, তখন আমরা এটাকে কি বলবো, মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস বলবো। দেখো মধ্যপদলোপী টপিকের মধ্যেই কিন্তু মূল কথা উল্লেখ রয়েছে, মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস। ফর এক্সাম্পল, আচ্ছা আগে আমরা যেটা আগে পড়ছি ওটা দিয়ে বুঝাই, জাল মিশ্রিত মুড়ি, দেখো এক্ষেত্রে মিশ্রিত শব্দটি পদটি বাদ পড়েছে, বাদ পড়ে কি হয়েছে জাল মুড়ি। অর্থাৎ এই শব্দতে যখন তোমাকে পরীক্ষা এটা দিবে, তুমি এটাকে উল্টা করে কনভার্ট করবা, কনভার্ট করে দেখবা, বেশ বাক্য বের করে দেখবো, যদি দেখতে পাচ্ছ যে মধ্যপদ বাদ পড়ে, সুতরাং বুঝতে হবে এটা মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস। আর একটা বিষয় আমরা কিন্তু শুরুতে আলোচনা করছিলাম, কর্মদ্বারা সমাসের মানে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন এখানে কি ঝালের অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি মুড়ির অর্থ প্রাধান্য পাচ্ছে, অবশ্যই এটা কিসের অর্থ প্রাধান্য পাচ্ছে, মুড়ির অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা বিষয়টা তোমাদের আর একটু ক্লিয়ার করি, আমি যে একটু আগে তোমাদেরকে বলছিলাম কর্মদ্বারা সমাস মানে কি বলো, পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটা উপমান হোক, সেটা উপমিত হোক, রূপক হোক, সেটা মধ্যপদলোপী হোক, এই চারটা প্রকারের ক্ষেত্রে প্রত্যেকটা প্রকারের ক্ষেত্রে কর্মদ্বারা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন দেখো হৃদয় মন্দির, এখানে হৃদয় মন্দির, মন্দিরটাই মূলত বোঝানো হচ্ছে। ওকে, বিষাদ সিন্ধু, এখানে বিষাদের একটা সিন্ধু বিষয়টা বোঝানো হচ্ছে। ওকে, এই ধরনের বিষয়গুলো একটু খেয়াল করবা। যেমন আমরা কাজল কল, এখানে যতগুলো এক্সাম্পল, যেমন দেখো চন্দ্রমুখ, এখানে মুখটাই মূল মুখ্য বিষয়। যেমন সিংহ পুরুষ, এখানে পুরুষটা হচ্ছে কি মূল মুখ্য বিষয়। যেমন পদ্ম আঁকি, এখানে আঁকিটাই মূলত মূল মুখ্য বিষয়। যাই হোক, এগুলোই আলোচনা। এরপর দেখো অর্থাৎ কর্মদ্বারা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এটি একটু মাথায় রাখবা। তাহলে এখানে মুড়িটাই হচ্ছে মূলত অর্থ প্রাধান্য পাচ্ছে। তো যাই হোক, মধ্যপদলোপী কর্মদ্বারা বললে মাঝখানের পদটি লুপ পাবে। যেমন দেখো স্মৃতি রক্ষার্থে শোধ, তাহলে কি হচ্ছে স্মৃতিশোধ। এখানে বলতো এখানে স্মৃতি নাকি সৌধটাই, এখানে মূলত সৌধের অর্থটাই প্রাধান্য পাই। ওকে, যেমন দেখো সাহিত্য সভা, সাহিত্য শব্দ থেকে বিষয়ক শব্দটা বাদ পড়ছে, সাহিত্য বিষয়ক সভা, এটা যেহেতু লোপ পেয়েছে, সুতরাং মধ্যপদ থেকে যেহেতু লোপ পেয়েছে, এটাকে আমরা কি বলবো, মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস বলবো। সাহিত্য সভার মূল উদ্দেশ্য কি বলো, এই মূলত হচ্ছে কি বলো, সবার অর্থটাই প্রাধান্য পাই, সাহিত্যটা না। এরপর দেখো
ঘি মাখানো ভাত, এখানে আমরা কি বলি ঘি ভাত যখন বলি তখন কি আসলে ঘিটা বোঝা যায় নাকি ভাতটাই? মূলত হচ্ছে ভাত। এখান থেকে কি বাদ পড়ছে বলো? মাখানো শব্দটি বাদ, সুতরাং এখানে কি হচ্ছে বলো? ঘি ভাত। সংবাদযুক্ত পত্র, সংবাদযুক্ত পত্র থেকে এখানে যুক্ত শব্দটি বাদ পড়ছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস বলবো। প্রাণ যাওয়ার বই, এখানে যাওয়ার শব্দটি বাদ গিয়ে কি হলো? প্রাণ বই। আশা করি তোমরা মধ্যপদলোপী নিয়ে এই এক্সাম্পল গুলো যদি পড়ো তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। পরবর্তী লেকচারে আমরা সমাসের তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব এবং এরপরে লেকচারে আমরা বৈভব সমাস আলোচনা করব। আশা করি আমাদের 4টি ক্লাসের মাধ্যমে আমাদের সমাস কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ।